প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 40, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা 20 মিনিট। তোমার থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর আঞ্চলিক ভূগোল থেকে থাকবে ভারতের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ। দেখে নাও প্রশ্ন কাঠামোটা। প্রথম অধ্যায় থেকে এমসিকিউ থাকবে 4টে, অতি সংক্ষিপ্ত 4টে, সংক্ষিপ্ত 2টো, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক 1টা, আর রচনাধর্মী থাকবে 1টা। সেম কোশ্চেন তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকেও থাকবে। ভালো করে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি, প্রতিটি বসতে মান 1 করে 1 × 8 = 8। প্রথম, বহির্জাত শক্তির উদাহরণ হলো সূর্য, অগ্নুৎপাত, ভূকম্পন, নদীর কাজ। উত্তর হবে নদীর কাজ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ, আমাজন, গঙ্গা না হুয়াংহো। উত্তর হবে নীলনদ। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে বলে ডেকান্টার, এনসেলবার্জ, পেডিমেন্ট বাজাদ। উত্তর হবে এনসেলবার্জ। সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির কারণ হলো ভূমিক্ষয়, বন্যা, দূষণ, বিশ্ব উষ্ণায়ন। উত্তর হবে বিশ্ব উষ্ণায়ন। হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ হলো কেটেল, রসে মতানে, এসকার, গ্রাবো রেখা। উত্তর হবে রসে মতানে। ভারতের নবগঠিত রাজ্যটি হলো ছত্তিশগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড। উত্তর হবে তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, দোবাবেতা, কার্ডামম, গুরু শিখর। উত্তর হবে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো দামোদর, নঙ্গাল, হীরাকুন্দ, ময়ূরাক্ষী। উত্তর হবে দামোদর। একটি বাগিচা ফসলের উদাহরণ হলো চা, ধান, গম, ভুট্টা। উত্তর হবে চা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কানপুর, কোয়েম্বাটুর, আহমেদাবাদ, মুম্বাইকে। উত্তর হবে কোয়েম্বাটুর। 2 থেকে রয়েছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 2.1 বাক্যটি সত্য হলে পাশের ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো দুটি। প্রথম, আবহবিকার একটি বহির্জাত প্রক্রিয়া। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব বা ঠিক লিখব। উচ্চ গতিতে অশ্বক্ষুরাটির হ্রদ দেখা যায়। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব বা ভুল লিখব। বনভূমি সংরক্ষণের একটি পদ্ধতি হলো বৃক্ষছেদন। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব বা ভুল লিখব। পর্বতের প্রতিবার ঢালে বৃষ্টিছায়া অঞ্চলে সৃষ্টি হয়। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব বা মিথ্যা লিখব। 2 রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। প্রতিটি বসতে মান 1 করে 1 × 2 = 2। আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও নগ্নিভবনকে ড্যাশ বলে। আবহবিকার পুঞ্জিত ক্ষয়, নগ্নিভবনকে ড্যাশ বলে। উত্তর হবে পর্যায়ন। মন খুব দেখা যায় ড্যাশ অঞ্চলে। উত্তর হবে পার্বত্য। এলিলো শব্দটির অর্থ ড্যাশ। উত্তর হবে খ্রিস্টের সন্তান। ড্যাশ মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়। উত্তর হবে কৃষ্ণ। 2.3 2-1 কথায় উত্তর দাও, যে কোনো দুটি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। দুটি নদীর মধ্যবর্তী ভূমিভাগকে কী বলে? উত্তর হবে দোয়াব। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে সিয়াচেন। কাকে পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলা হয়? উত্তর হবে দামোদর নদকে। 2.4 স্তম্ভ মেলাও। পেনিপ্লেন হবে ডেভিস, আর জনবহুল রাজ্য হবে উত্তরপ্রদেশ। দেখে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, যে কোনো 4টি। প্রতিটি বসতে মান 2 করে 2 × 4 = 8। বহির্জাত শক্তি বলতে কী বোঝো? সাধারণত যেসব শক্তি ভূপৃষ্ঠের ওপর উৎপন্ন ও ক্রিয়াশীল হয়ে ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপের পরিবর্তন ও ভাস্কর্য করে থাকে তাদের বহির্জাত বা পর্যায়ন শক্তি বলে, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্রতরঙ্গ, পুঞ্জিত ক্ষয়, আবহবিকার প্রভৃতি। অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলতে কী বোঝো? নিম্ন প্রবাহে দুটি নদীবাগ পরস্পরের নিকটবর্তী হলে নদী পুরনো খাত ছেড়ে নতুন খাতে প্রবাহিত হয়। পুরনো খাতটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। জলবিভাজিকা বলতে কী বোঝো? পাশাপাশি অবস্থিত দুটি নদী আবহবিকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। সাধারণত ভূপৃষ্ঠের পর্বত ও মালভূমিগুলি জলবিভাজিকা হিসাবে ভূপৃষ্ঠে বিরাজ করে, যেমন এশিয়া মহাদেশের মধ্যভাগে উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা।
প্লাবনভূমি কি? বর্ষাকালে নদীর জল বেড়ে যায় ও দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। নদী উপত্যকার নিচ জমিতে বন্যার জল ঢুকে পড়ে ও পরে বন্যার জল সরে গেলে সেখানে নদী বাহিত পলি পড়ে থাকে। এভাবে বন্যার ফলে বছরের পর বছর পলি সঞ্চিত হয়ে নতুন ভূভাগ গঠন করে, তাকে প্লাবনভূমি বলে। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? যে পরিকল্পনার সাহায্যে কোনো নদীর ওপর বাঁধ দিয়ে একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, মৃত্তিকা ক্ষয় নিবারণ, জলসেচ প্রসার, জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্যচাষ, পরিবহন ব্যবস্থার উন্নতি, বৃক্ষরোপণ প্রভৃতি উদ্দেশ্য সাধন করে নদী অববাহিকা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মানের সর্বাঙ্গীন উন্নতি যে প্রতিষ্ঠা করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। যেমন দামোদর বহুমুখী নদী পরিকল্পনা। ঝুম চাষ কি? স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ নামে পরিচিত। সাধারণত অনুন্নত পার্বত্য অঞ্চলগুলিতে ঝোপ জঙ্গল কেটে কৃষিক্ষেত্র নির্মাণ করে অনুন্নত ও প্রাচীন পদ্ধতিগুলিতে যে চাষাবাদ করা হয় তাকে ঝুম চাষ বলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে, বিশেষত অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যে ঝুম চাষ হয়। মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো? গ্রীষ্মকালের শেষের দিকে অর্থাৎ মে মাসে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করে। তখন ওই বায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের মাধ্যমে ভারতে যে বর্ষাকালের সূচনা ঘটায় তাকে মৌসুমী বিস্ফোরণ বলে। সার্ক কি? সার্ক কথাটির পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। 1985 সালের 8ই ডিসেম্বর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি গঠিত হয়। পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তান এই সংস্থার সদস্য হয়। এই সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 = 6। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। গিরিখাত আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো, ক্যানিয়ন আকৃতি আই অক্ষরের মতো। অঞ্চল অতি উচ্চ ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয়। মরুপ্রায় শুষ্ক পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে গড়ে ওঠে। গিরিখাত বৃষ্টিমূল আর্দ্র জলবায়ুতে গড়ে ওঠে। ক্যানিয়ন বৃষ্টিবিরল মরুপ্রায় জলবায়ুতে গড়ে ওঠে। প্রক্রিয়া অবঘর্ষ ঘর্ষণ প্রক্রিয়ায় নিম্নক্ষয় ও জলপ্রবাহ দ্বারা পার্শ্বক্ষয় হয়ে গিরিখাত সৃষ্টি হয়। জলপ্রবাহের অভাবে কেবল নিম্নক্ষয়ই চলে ও ক্যানিয়ন সৃষ্টি হয়। উদাহরণ চীনের ইয়াংসি নদীর ইচাং আর করল নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। পরের প্রশ্ন, মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের কারণ কি? ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র কম বেশি বায়ু প্রবাহিত হলেও মরু অঞ্চলে বায়ুর কাজ বিশেষভাবে লক্ষ্য করা যায়। কারণ 1. বায়ুর অবাধ প্রবাহ। প্রায় বৃক্ষহীন শুষ্ক মরু অঞ্চলে বাধাপ্রাপ্ত হয় না বলে বায়ু অবাধে প্রবল গতিতে প্রবাহিত হয়। বৃক্ষহীন বলে মরু অঞ্চলের ভূপৃষ্ঠ বা মৃত্তিকা বৃক্ষের শিকড় দ্বারা ঘনিষ্ঠভাবে আবদ্ধ হয় না, যার ফলে সহজেই সেই অঞ্চলের বায়ু ভূপৃষ্ঠের পরিবর্তন করে। 2. দিনরাত্রির উষ্ণতার পার্থক্য। উষ্ণ মরুভূমি অঞ্চলে প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক করে নেবে। উষ্ণ মরু অঞ্চলে দিনরাত্রির উষ্ণতার অধিক পার্থক্য ও যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি বেশি সক্রিয় হওয়ার ফলে ভূপৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয় বা সহজেই বায়ুর দ্বারা বাহিত, ক্ষয়িত ও সঞ্চিত হয়। বায়ুবাহিত বালিকণার সঙ্গে শিলার ঘর্ষণ। বায়ুর সাথে যে সকল বালুকণা বাহিত হয় তাদের সাথে শিলার ঘর্ষণে ভূপৃষ্ঠে ক্ষয়প্রাপ্ত হয়ে নানা ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। পরের প্রশ্ন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি সম্বন্ধে লেখো। বর্তমানে নানা কাজের জন্য ভৌমজল এত বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে ফলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে অদূর ভবিষ্যতে পৃথিবীর ভৌমজলের ভাণ্ডার শূন্য হয়ে যাবে। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি হলো: 1. জলস্তর নেমে যাবে, যার ফলে কূপ বা নলকূপ স্থানে স্থানে শুকিয়ে যাবে। 2. পরিমাণ মতো জল আহরণ করার জন্য কূপ ও নলকূপ আরও গভীরে প্রোথিত করতে হবে যাতে খরচ বেড়ে যাবে। 3. ভৌমজলের ভাণ্ডার কমে যাওয়ায় পৃষ্ঠজল চুইয়ে ভিতরে ঢুকবে, ফলে পৃষ্ঠীয় জলের পরিমাণ কমবে। 4. বেশ কয়েকটি স্থানে ভৌমজলের ভাণ্ডার
কমে যাওয়ায় ভূমি বসে যাচ্ছে বা ভূমিধস এর সম্ভাবনা বাড়ছে। 5 কৃষিতে অতিরিক্ত ভৌমজলের ব্যবহারে জমি লবণাক্ত হয়ে পড়ছে। 6 শহরাঞ্চলগুলিতে ভৌমজল চরম সংকটে পৌঁছেছে। কলকাতাতেও ভৌমজলের সমস্যা দেখা দিয়েছে। এই সকল সমস্যার হাত থেকে বাঁচার জন্য নানা বিকল্প পদ্ধতি ব্যবহার করে ভৌমজলের ভাণ্ডার বাড়ানোর চেষ্টা চলছে। পরের প্রশ্ন, ভারতে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য লেখো। ভারতের মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি হলো, মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত ভারতীয় জলবায়ুতে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। 1 মৌসুমী বায়ু গ্রীষ্মকালে দক্ষিণ হাইপেন পশ্চিম এবং শীতকালে উত্তর হাইপেন পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। 2 ভারতে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুকনো হয়। 3 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকালে সর্বাধিক পরিমাণ 90% বৃষ্টি হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল শুষ্ক থাকে। শীতকালে শুধুমাত্র তামিলনাড়ু করমণ্ডল উপকূল ছাড়া ভারতের অন্যত্র উল্লেখ করার মতো বৃষ্টিপাত হয় না। 5 পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর সৃষ্টি হয় নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতকালে কিছুটা বৃষ্টিপাত হয়। 6 শীতকালে মৌসুমী বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। 7 ভারতের মৌসুমী বৃষ্টিপাত একটানা হয় না, মাঝে মাঝে বৃষ্টিপাত বিরতি ঘটে। 8 মৌসুমী বৃষ্টিপাতের সঠিক সময় এবং পরিমাণ এক এক বছর এক এক রকমের হয়। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ ব্যাখ্যা দাও, অথবা বায়ু ও জলাধারের মৃতকার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গড়ে ওঠার কার্যকরণ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অথবা রয়েছে ভারতের উপকূলীয় শহরের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10ম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, এই বছর 10ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 10ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।